অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই বাড়িতে এমন একটা কাজও হয়নি যেটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে মিটেছে। আমি সত্যি খুব টেনশনে ছিলাম যে আজকেও কি হয় না হয়, তারপরেও যে সবকিছু ঠিকঠাক মিটেছে এটাই ভালো। মধুজা, আংটি দুটো যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার মনের অবস্থা যে কি হয়েছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি রিয়্যাক্ট করে ফেলেছি, তোমাকে রাগ দেখিয়ে ফেলেছি। তুমি প্লিজ কিছু মনে করো না। আরে না না, আমি আবার কি মনে করব? তোমার রাগ হলে তুমি তো আমার উপরই দেখাবে, সেটাই তো করো। আমার একটা ব্যাপারে খুব খারাপ লেগেছে, তুমি তারাকে আজকেও শুধু শুধু দোষ দিলে। তারা না থাকলে কিন্তু আজকে প্রীতির এঙ্গেজমেন্টেই হতো না। তুমি জানো, দুটো আংটি আমি কোথায় রেখেছিলাম কিছুতেই মনে করতে পারছিলাম না। তন্ন তন্ন করে আমি গোটা ঘর খুঁজেছি। শেষে তারা এসে আংটি দুটো আমার হাতে তুলে দিল। তুমি বিনা কারণে মেয়েটাকে দোষ দাও, ওর ওপর রাগ করো। তুমি একদিন খুব শান্তভাবে ওর মুখের দিকে তাকিয়ে দেখবে, আমি যেটা বলছি সেটা ভুল নয় গো। ও এবারের খারাপ চায় না, ও সত্যি অপয়া নয়। তুমি ওকে যতই অপয়া মনে করো, ও কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে আদি ওই বাড়ির লক্ষ্মী। মধুজা, আমি তোমার কথা শুনেই সবকিছু মুখ বুজে সহ্য করছি। তোমার মুখের দিকে তাকিয়েই আমি আজকে ওকে কিচ্ছু বলিনি, কিন্তু তার মানে এটা ভেবে নিও না যে তোমার কথা মেনে আমি ওকে আমার মেয়ে বলে স্বীকার করে নেব। ইম্পসিবল, কোনোদিনও সম্ভব নয়। আর লিসেন, প্রীতির এনগেজমেন্টটা ঠিকঠাক করে হবার কথা ছিল বলেই হয়েছে, এখানে ওর কোনো হাত নেই। আর ওই মেয়েটা যদি আংটিগুলো খুঁজে না পেত তাহলে অন্য কেউ পেত। এখানে ওকে ক্রেডিট দিয়ে কোনো লাভ নেই। আরেকটা কথা, আজকে আমার মন খুব ভালো আছে মধুজা। রিপিটেডলি ওই মেয়েটাকে নিয়ে কথা বলে আমাকে বিরক্ত করো না। না গো আদি, সেটা নয়। আসলে কি বলো তো, আজ যদি আংটি দুটো খুঁজে পাওয়া না যেত না, তাহলে প্রীতির এঙ্গেজমেন্টটাই হতো না। আর আমি তো তোমাকে খুব ভালো করে চিনি, তুমি তখন সব দোষটা তারাকেই দিতে। অথচ আজ দেখো ঠিক উল্টোটাই হলো। তারা ওই দুটো আংটি খুঁজে দিল বলেই শেষ পর্যন্ত প্রীতির এঙ্গেজমেন্টটা ঠিকঠাক ভাবে শেষ হলো। এনাফ ইজ এনাফ মধুজা। কেন তুমি আমার কথা শোনো না? ওই মেয়েটাকে নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও রিপিটেডলি ওই মেয়েটাকে নিয়ে কথা বলে যাচ্ছ। কেন তুমি আজকাল আমার কথা শোনো না? অনেক রাত হয়েছে, ঘুমো। আদি, আদি, এতগুলো বছরেও তুমি তারাকে কোনোদিন বোঝার চেষ্টা করনি। আমার কি মনে হয় জানো, বাড়িতে একটা শুভ কাজের সময় এই সমস্ত মনোমালিন্য, এই সমস্ত খারাপ লাগাগুলোকে দূরে সরিয়ে রাখা উচিত। দুদিন বাদে প্রীতির বিয়ে। আমার বিশ্বাস এবার তুমি তারাকে ঠিক চিনতে পারবে। আমি ভগবানের কাছে শুধু এটাই চাই, তারার এতগুলো বছরের অপেক্ষা প্রীতির বিয়ের আগে যেন শেষ হয়। তারা যে তোমাকে ঠিক কতটা ভালোবাসে, তারা তোমাকে ঠিক কোন জায়গায় রাখে, এবার সেটা তোমার বোঝা উচিত আদি। সকাল তুমি, সাজো তুমি, সত্যি মিথ্যে শুধু তুমি, প্রতিস্পন্দনে তোমার তেজে শুধু নিজেকে খুঁজি, বিশ্বাসের আশায় বাঁচে দেখা হবে তোমার সাথে। তবু কেন ঘনায় শ্রাবণ, ভেজা হাসি আমার চোখে, বলবো আমার প্রাণের কথা, কত সাধনায় যে চেয়েছি তোমায়। বাবা আমার মাঝেও তুমি, চাই না কিছু আমি এই জীবনে। নয়ন তারা ভালোবাসা
যে কেন প্রশ্ন করো, তবু রেখো নয়ন তারায়, নয়ন তারা, নয়ন তারা, নয়ন তারা। আমি আপনার বাড়ির বাইরে বাগানে দাঁড়িয়ে আছি, আর ঠিক 3 মিনিট দেখব। 3 মিনিটের মধ্যে যদি আপনি বাড়ির বাইরে না আসেন, আমার সাথে কথা না বলেন, তাহলে আমি আপনার ঘরে আসতে বাধ্য হব। এবার আপনি ভেবে নিন আপনি কি করবেন। স্যাম, আপনি কি ভেবেছেন বলুন তো? আপনাকে আমি বলেছিলাম প্রীতির বিয়ের আগে আমি আপনার সাথে কোনো কথা বলবো না, তাও আপনি আমাকে ডিস্টার্ব করছেন। এখন এখানে আপনার সাথে দেখা করতে এসেছি, এটা যদি প্রীতি জানতে পারে, বাবা জানতে পারে, কি হবে বুঝতে পারছেন? বাহ, আপনি যখন কোনো বিপদে পড়বেন, আপনার যখন কোনো হেল্প দরকার পড়বে, তখন আপনি 24 ঘন্টায় যখন খুশি তখন আমাকে ফোন করতে পারেন। আপনি যেখানে খুশি সেখানে আমাকে ডাকবেন, আমাকে সেখানেই চলে যেতে হবে। কিন্তু আজ প্রথমবার আমার দরকারে আমি আপনাকে ডাকলাম, তাও আবার কিনা আপনার বাড়ির বাগানে, আর তাতেও আপনার সমস্যা। এনিওয়ে, আমি আপনাকে এখানে ডাকতেও চাইনি, আমি আপনাকে ফোনেই সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমার ফোনই রিসিভ করলেন না। আমি আপনাকে 21 বার কল করেছি, তারা 21 টাইমস। ফোনের রিংটোন ফুল টাইম বাজলে সেটা 30 সেকেন্ডস ধরে বাজে। তার মানে হিসেব করে দেখলে আমি আপনাকে প্রায় 10.5 মিনিট ধরে ফোন করে গেছি, আর আপনি সেটা কনভিনিয়েন্টলি ইগনোর করে গেছেন। আগে হলে এটা করতে পারতেন তারা। স্যাম, আপনি এই সময়ের সাথে পুরনো ঘটনার তুলনা করবেন না। এখনকার আর তখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আপনার সাথে প্রীতির আর হাত গুনে কয়েকটা দিন বাকি বিয়ের। এখন আপনাকে এটা মেনে নিতে হবে। আপনি যখন তখন আমাকে কল করতে পারেন না, আপনি যখন তখন যেখানে খুশি আমাকে ডাকতে পারেন না। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, আর আপনি আমার ইচ্ছের দামটা দেবেন না। আমি আপনাকে আজ সকালে কতবার বললাম যে আমি বাবাকে কথা দিয়েছি যে আপনার সাথেই প্রীতির বিয়েটা হবে, কোনো সমস্যা ছাড়াই বিয়েটা হবে, কিন্তু আপনি তো আপনার জেদ ধরে বসে আছেন। আর আমার বিশ্বাস যে যতদিন আপনাদের বিয়েটা না হচ্ছে ততদিন আপনি আমাকে বুঝিয়েই যাবেন। কিন্তু বিশ্বাস করুন, আপনার কথা শোনা বা বোঝা কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। তেমনি প্রীতিকেও বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তারা সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও আমি আজ বাধ্য হলাম প্রীতিকে আংটিটা পরাতে। আমি একদমই এই কাজটা করতে চাইনি, তাই আমি আংটি দুটো বাধ্য হয়ে লুকিয়ে রেখেছিলাম। আমি ভাবতে পারছি না আপনি এতটা ডেসপারেট। হ্যাঁ, আমি ডেসপারেট। কেন জানেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে আংটি পরাবো, আমার এনগেজমেন্ট আপনার সাথে হবে, আমি আপনার স্মৃতিতে সিঁদুর পরাবো। সেখানে সমস্ত কিছু বদলে গিয়ে আপনার জায়গায় আপনার বোন বসে আছে। আপনি হয়তো এটাতে খুশি হতে পারেন, আপনার বোন হয়তো এটাতে খুশি হতে পারে, কিন্তু আমি এটাতে কিছুতেই খুশি হতে পারবো না। তারা আমারও কিন্তু খুশির একটা দাম আছে। এসব শুনে আমি এখন কি করব? সেটা আপনি জানেন, কিন্তু এই প্রশ্নটা আমার আপনাকে করা উচিত যে এখন আমি কি করব। আপনি যদি আমার কথা শুনতেন, আমার কথা বোঝার চেষ্টা করতেন, তাহলে আমার আর প্রীতির বিষয়টা এনগেজমেন্ট পর্যন্ত গড়াতো না। আপনি যদি আজ ওই এনগেজমেন্ট রিং দুটো খুঁজে না দিতেন, তাহলে আমাদের এনগেজমেন্টটাও হতো না। ভগবানের অশেষ কৃপা, আপনার আনা আংটি আর বাবার আনা আংটির ডিজাইনটা মোরলে সেম ছিল। এটা আপনি করতে পারলেন তারা? হ্যাঁ, এই কাজটা করার আগে আপনি একবারও ভাবলেন না আমি আপনাকে ভালোবেসে ওই আংটি দুটো দিয়েছিলাম তারা, আর সেই আংটি দুটো আপনি ওখানে দিয়ে দিলেন। আপনার একবারও খারাপ লাগলো না? খারাপ লাগার কি আছে? ওই আংটি দুটো তো আমার কাছে পড়েই থাকতো, তাতে তো কোনো লাভ হতো না। আর ওই আংটি দুটো না আপনি না আমি কেউ কোনোদিন পড়তে পারতাম না। তার থেকে আপনি ভাবুন, আপনার আংটি দুটো একটা ভালো কাজে ইউজ হলো। আপনি কি ভেবেছেন এভাবে আপনি জিতে গেলেন? স্যার, প্রীতির এনগেজমেন্টের জন্য যে রিংটা চয়েস করে কিনেছিলেন সেটা প্রীতি পড়তে পারেনি। স্যার, প্রীতির জন্য যে শাড়িটা কিনেছিলেন সেটাও প্রীতি পড়তে পারেনি। প্রীতি যে শাড়িটা পরেছিলেন সেটা আপনার জন্য কেনা। আপনি
এখনো বুঝতে পারছেন না ভোলে বাবা কি চাইছেন? আমি আপনাকে এখানে কথা শোনানোর জন্য ডাকিনি, আমি আপনাকে এখানে অল দ্য বেস্ট বলার জন্য ডেকেছি। কেন জানেন? এতদিন আপনি তো অনেক চেষ্টা করলেন, নিশ্চয়ই আগামী কটা দিন আপনি আরও বেশি চেষ্টা করবেন, কিন্তু করে কোনো লাভ নেই। আপনার যত চেষ্টা করার আপনি করে যান। আমি বিশ্বাস করি তারার পাশ থেকে সমুদ্রের নাম আপনি কোনোদিনও মেটাতে পারবেন না। আপনার যা ভাবার বাবুন, যা বিশ্বাস করার করুন। আপনার এনগেজমেন্টটা প্রীতির সাথে হয়েছে, আর বিয়েটাও প্রীতির সাথেই হবে, আর এটা কোনোভাবেই চেঞ্জ হবে না। আপনার বাড়িতে তো নিউজ পেপার আসে, সেটা মাঝে মধ্যে পড়বেন। এরকম হাজারটা এক্সাম্পল আছে যেখানে এনগেজমেন্টের পরেও বিয়ে ভেঙে যায়, ইনফ্যাক্ট বিয়ের পরেও বিয়ে ভেঙে যায়। সুতরাং তেমন কিছু যে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। আর আমি আপনাকে সিনেমা দেখাচ্ছি না, আমি আপনাকে রিয়ালিটিটা বলছি। তারা আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এরকম কিছু একটা ঘটতে বাধ্য। খেলা এখনো শেষ হয়নি, আর খেলা শেষ হওয়ার আগে জিতে গেছি ভেবে নেওয়াটা যে কত বড় বোকামো, সেটা যারা রেগুলার খেলা দেখে তারাই জানে। তারা, মামনি, তুমি এখনো ঘুমোওনি? সমুদ্র কি বলে গেল রে? তেমন কিছু না, আমি রিং দুটো খুঁজে দিলাম, তাই ওর সাথে প্রীতির এনগেজমেন্টটা হলো, তাই থ্যাঙ্কস বলতে এসেছিল। মিথ্যে কথা। তারা, আমাকে না মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। আমি কিন্তু সবকিছু বুঝতে পেরেছি। না মামনি, আসলে থাক, আমাকে কোনো কিছু বোঝাবার চেষ্টা করিস না। আমি জানি তারা, আমি জানি সমুদ্র প্রীতির সঙ্গে দেখা করতে এসেছিল, আর তুই মাঝখানে বিন্ধ্য পর্বতের মতো দাঁড়িয়েছিলিস, তাই তো? নিশ্চয়ই ওকে বলেছিস এখন একদম এসব করা চলবে না, একদম এসব করা উচিত নয়। আর ও নিশ্চয়ই তোকে বারবার রিকোয়েস্ট করছিল একবার দেখা করতে দিন, একবার দেখা করতে দিন, আর তুই কিছুতেই মানিসনি, তাই তো? হ্যাঁ রে তারা, বলছি সমুদ্র তোর ওপর রাগ করেনি তো? রাগ করলে করুক, কিন্তু জানিস তো বিয়ের আগে বেশি না দেখা করাই ভালো, যতটা কম দেখা করা যায় ততই ভালো। তারা, তখন তো কথায় কথায় একটা কথা তোকে জিজ্ঞেস করাই হলো না, তুই আংটি দুটো কোথা থেকে পেলি? কি রে তারা, বল। ওই তো মায়ের ফটো ফ্রেমের সামনে। কিন্তু আমি তো আংটি দুটো ওখানে রাখিনি, তাহলে আংটি দুটো ওখানে গেল কি করে? বাবা রেখেছিল, হয়তো ভুলে গেছে। ছাড়ো না, আংটিও পাওয়া গেছে আর এনগেজমেন্টও হয়ে গেছে, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। চলো মামনি, ঘুমোতে চলো। মামনি, কি হলো? চলো চলো, ঘুমাবে, চলো। কি হয়েছে তোমার? শরীর টরীর খারাপ নাকি? শরীর খারাপ হলে কেউ গান গাইতে গাইতে নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নামতে পারে। এটাই তো তোমার শরীর খারাপের লক্ষণ। তুমি তো এরকম করো না। করতাম না, তবে এখন থেকে করব। কোটিপতির বাড়িতে ছেলের বিয়ে দিতে চলেছি। আরে বাবা, আমার যে মাটিতে পাই পড়ছে না। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এসব পড়েছো কেন? এসব পড়ছো কেন মানে? কি পরবো, লুঙ্গি? থামো তো। থামবো না, থামবো না। এখন থেকে আমি এই পোশাক পরে স্নান করব, খাবো, ঘুমোবো, এটা প্র্যাকটিস করবো। তবে যাই বলুন দীনবন্ধুরা, আপনাকে কিন্তু এতে মানিয়েছে বেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আসলে আমি যা পড়ি আমাকে ভীষণ ভালো মানায়, জানো তো। একদম পুরো সেলসম্যানের মতো লাগছে। সেলসম্যান কথাটা তুমি খুব একটা ভুল বলনি। এই যে কর্পোরেট জগতের লোক, তারাও তো সেলসম্যান। হ্যাঁ, আদিদেব মৈত্র তিনিও সেলসম্যান, আমিও সেলসম্যান। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সেলসম্যান হয়েই বেঁচে থাকতে হবে। আভেরি গ্রুপ অফ কোম্পানিজের আগামী এমডির চালচলন একটু তো এরকম হবেই, তাই না? হ্যালো, দীনবন্ধু স্যার বলছেন? ইয়েস স্পিকিং, বলুন। স্যার, আপনি গাড়ি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। গাড়ি কত দাম? 22 লাখ। আমি তোমাকে ইম্পোর্টেড গাড়ির কথা বলছি আর তুমি আমাকে সাইকেলের দাম শোনাচ্ছ। আমি 5 কোটির কমে কোনো গাড়িতে পাই দেব না। মানে? শোনো, তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে আমার নেই। স্যার, আসলে কোনো আসল নকল নেই। ফোন রাখো। আচ্ছা অপর্ণা, এমন কোনো গাড়ি আছে যেটা ইন্ডিয়াতে কেউ কেনেনি? আর নামটা বলো তো, আমি সেটাই কিনবো। তুমি ইন্ডিয়াকে পাখির চোখ করো না, গোটা পৃথিবীকে দেখো। কারেক্ট কারেক্ট। হ্যালো, অরিজিনাল দীনবন্ধু মুখার্জি স্পিকিং। স্যার, আপনি একটা ফার্ম হাউস কেনার জন্য আমাদের মেল করেছিলেন। আপনার ক্রাইটেরিয়াগুলো একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ক্রাইটেরিয়া, হ্যাঁ বলছি। বাড়ির সামনে একটা গার্ডেন থাকতে হবে, আর মোটামুটি যুব ভারতীর থেকে যেন একটু বড় হয়। পার্কিং এ যেন মিনিমাম 10টা গাড়ি ঢুকতে পারে সেরকম একটা ব্যবস্থা রাখতে হবে। একটা চৌবাচ্চা থাকতে হবে যেখানে মিনিমাম 50 জন ঝাপাঝাপি করতে পারে। চৌবাচ্চা না সুইমিং পুল? আরে হ্যাঁ, ওই হলো সুইমিং পুল। নাম শুনবি? শুনেছি স্যার। এরকম কোন ফার্ম হাউসের খোঁজ তোমাদের কাছে থাকলে আমাকে বলো, আমি কিনবো। কিন্তু কোনো লোকাল জিনিসের খোঁজ আমাকে দেবে না, আমি কিন্তু কিনবো না। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আমার সময়ের অভাব। আর অ্যামাউন্ট যাই হোক, আমি কিন্তু একটা চেকে সব ক্লিয়ার করে দেবো। আঙ্কেল, চেকে নাকি ইনস্টলমেন্টে? ওই আর কি, ওই ইনস্টলমেন্টে, পরে বিয়ের পর সমস্ত কিছু সেটেলমেন্ট করে নেবো আমি। কি বলে চলেছেন বলুন তো আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আঙ্কেল এখন লোন নিয়ে সবকিছু কিনছেন, তারপর সমুদ্রের বিয়ের পর পুরোটা শোধ করে দেবেন, তাই তো? একদম ঠিক কথা বলেছে। তুমি কেন এমন করছো বলো তো? কেন আমি কি করেছি? হ্যাঁ, কি করেছি আমি? এই শোনো, এটা কি ডাইনিং টেবিল? আর কোটিপতির বাড়িতে এই ডাইনিং টেবিল? হ্যাঁ, আর এটা একটা সোফা। ছি 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 ছি, আমার বাড়িতে এসব সস্তা জিনিস কেন? আর আমি কোথায়? হ্যাঁ, এটা একটা বাড়ি, আমার বাথরুম তো এর থেকে বড় হওয়ার কথা ছিল। হ্যাঁ, আচ্ছা শোনো, এই বাড়িটা কে বানিয়েছে বলো তো? তুমি বানিয়েছো? সেটা পুরনো দীনবন্ধু, এখন নতুন আর অরিজিনাল দীনবন্ধু, এই কথা বলছি। বাবা, তুমি কি শুরু করেছো বলো তো? স্বপ্ন দেখার একটা লিমিট আছে, এবার একটু বাড়াবাড়ি হচ্ছে না? বাড়াবাড়ি? কোস বাড়াবাড়ি? গাড়ি কিনছো, বাড়ি কিনছো, কি ব্যাপার? আরে বাবা, যে বাড়িতে তোর বিয়ে দিচ্ছি সেই বাড়ির সঙ্গে যদি আমাদের স্ট্যান্ডার্ডটা ম্যাচ না করতে পারি, তাহলে কি ব্যাপারটা ঠিক জমবে বল? আর যখন ওই কোটিপতির মেয়েকে নিয়ে তুই এ বাড়িতে আসবি, ওকেও তো একটু ওই কোটিপতির ফিলিং দিতে হবে, তাই না? সেই ফিলিংসটা দেওয়ার মতো পকেটে জোর আছে তোমার? আরে বাবা, আমার পকেটের জোর দিয়ে কি হবে? তো শ্বশুরের তো আছে, সেটাই বড় কথা।